আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, বোনেরা, যারা এই লাইভটি দেখবেন, অনেক দিন পরে লাইভে আসা, অনেক দিন পরে, সেই 5 নভেম্বরের পর থেকে লাইভে আসা হয়নি সম্ভবত। শিরোনাম দেখছেন নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে। আসলে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পরিবর্তন হয়, ক্ষমতা পরিবর্তন হয়। বর্তমান পৃথিবীতে 2-1টা রাষ্ট্র ছাড়া সকল রাষ্ট্র নির্বাচন পন্থা এবং পদ্ধতির মাধ্যমে দায়িত্ব পরিবর্তিত হবে, ক্ষমতা পরিবর্তিত হবে। এটাই স্বাভাবিক। আর মাত্র একদিন বাকি, সামনে নির্বাচন, একদিন পরেই জাতীয় নির্বাচন। এটা মেম্বারি নির্বাচন নয়, এটা চেয়ারম্যানের নির্বাচন নয়, এটা এমপি নির্বাচন নয়, এটা মেয়র নির্বাচন নয়, এটা জাতীয় সংসদ সদস্য নির্বাচন। যাদের হাতে এই দেশ, যাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, যাদের হাতে থাকবে এই দেশ পরিচালনা করার ক্ষমতা। যেন তেন দায়িত্ব নয়, যেন তেন দায়িত্ব নয়, এটা মারাত্মক দায়িত্ব। এ দায়িত্ব সীমাহীন। দেশের জনগণ যদি দেশকে সুন্দর করতে চান, দুর্নীতি মুক্ত একটা দেশ যদি কেউ দেখতে চায়, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত, অন্য দেশের আধিপত্যবাদ মুক্ত, এরকম একটা রাষ্ট্রকে আমরা চাই না। যেই দেশে থাকবে না কোনো অন্যায়, যেই দেশে থাকবে না কোনো অবিচার, যেই দেশে থাকবে ন্যায়, যেই দেশে থাকবে ইনসাফ, যেই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে মৌলিক মানবাধিকার প্রাপ্ত হবে, মানবাধিকার কারোর নষ্ট হবে না, এরকম একটা দেশকে আমরা চাই না। এরকম একটা দেশ পাওয়ার জন্যই তো 71-এ লাখো লাখো মানুষ জীবন দিল, স্বাধীনতা অর্জিত হলো। সেই 54 বছর আগের 71 সাল চিন্তা করা যায়? 71 সালে লাখো লাখো মানুষ জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো। 54 বছরের মাথায় এসে 71-এ দেশ স্বাধীন হলো, আর 2026-এ এসে আমাদের চিন্তার পরিবর্তন এলো। এটা কি যেন তেন বিষয়? পৃথিবীতে 210টা রাষ্ট্র আছে। পৃথিবীতে কিছু কম বেশ আছে, 60 থেকে 70টা রাষ্ট্র হচ্ছে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। বলুন তো, 60 থেকে 70টা রাষ্ট্র যারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করলো, আমাদের দেশ বাংলাদেশের মতন পিছিয়ে পড়া একটা দেশের নাম বলেন তো? পারবেন না, একটা দেশের কথাও বলতে পারবেন না। সব দেশগুলো ফরওয়ার্ডেড হয়েছে, সামনে চলে গেছে। কই আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ লোক মুসলিম। 54 বছরেও আমরা আমাদের দেশকে ধর্ষণ মুক্ত করতে পারিনি। 1 নম্বর। চোর মুক্ত করতে পারিনি, ডাকাত মুক্ত করতে পারিনি,
লুণ্ঠনকারীদের খপ্পর থেকে বাংলাদেশকে বাঁচাতে পারিনি। চিন্তা করে দেখেছেন? সরকারের টাকা আত্মসাৎকারী নেতৃত্ব থেকে এই দেশকে আমরা বাঁচাতে পারিনি। চিন্তা করে দেখেছেন? ভেবে দেখেছেন? বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসাবে দেখতে হলে এই দেশে কোনো অন্যায় অবিচার থাকতে পারবে না। বাংলাদেশকে স্বপ্নের দেশ, সোনার দেশ, শান্তিপূর্ণ দেশ, শান্তিময় দেশ, পৃথিবীতে ন্যায় এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সংসদ নির্বাচনে যাদেরকে পাঠাবেন তাদের যোগ্যতা নেহায়াত কম হলে হবে না। যেই দলের পক্ষে আপনি ভোট দিবেন ওই দলেরও সীমাহীন যোগ্যতা থাকতে হবে। আমরা অনেকেই মনে করি জাতীয় সংসদ নির্বাচনে আমরা অনেকেই মনে করি যে দল দেখার দরকার নাই, ব্যক্তি কেমন ব্যক্তি কেমন। ভাই, এটা স্থানীয় নির্বাচন নয় রে ভাই, এটা জাতীয় সংসদের নির্বাচন। আমি ছোট্ট দৃষ্টান্ত দিতে চাই। প্রার্থী ভালো, এডুকেটেড, দিনদার, সব ঠিক আছে, উনি ন্যায় ও ইনসাফের উপরে চলেন, সব মেনে নিলাম। কিন্তু উনার দল পার্লামেন্টে যদি সরকার গঠন করেন, ওনার দল যদি ইসলামের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেন, উনি ওনার দলের বিপক্ষে কি অবস্থান করতে পারবেন? এটা কি সম্ভব? একটু কঠিনভাবে ভাবুন তো, এটা কি সম্ভব? সুতরাং বাংলাদেশে বর্তমান সকল রাজনৈতিক দলের মার্কা আছে। এখানে প্রথম নাম্বার ক্রাইটেরিয়া হবে উনি কোন দলের প্রার্থী, দলীয় যোগ্যতা, এর এক নাম্বার। দলীয় ক্রাইটেরিয়া হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম দেখভাল করার, জাতির কাছে, ভোটারের কাছে ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার হতে হবে উনি ভালো মানুষ, এতে সন্দেহ নাই। কিন্তু ওনার দল, দলের প্রধান, দলীয় সিদ্ধান্ত, দলের ইশতিহার, এ ব্যাপারে আপনাকে আগে জানতে হবে। সেই হিসেবে চারটা যোগ্যতা থাকতে হবে দলের, চারটা যোগ্যতা থাকতে হবে দলের, দলীয়ভাবে। এটা মাথায় রাখবেন, যদি যেই দলের পক্ষে আপনি ভোট দিতে চাচ্ছেন ওই দল যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, ধর্ষক মুক্ত রাখবো, বাংলাদেশকে ফ্রি করব, তাহলে এটা শুধু সময়ের ব্যাপার, এটা তাদের পক্ষে সম্ভব। কিন্তু দলের আভ্যন্তরীণ পরিবেশ যদি গণতান্ত্রিক না হয়, দলের আভ্যন্তরীণ পরিবেশ যদি গিভ অ্যান্ড টেক না হয়, দলের আভ্যন্তরীণ পরিবেশ যদি কর্মীদের টাকার উপরে বিক্রি হয়, কমিটি যদি টাকায় বিক্রি হয়, দলের আভ্যন্তরীণ পরিবেশে নমিনেশন যদি টাকায় বিক্রি হয়, দলের আভ্যন্তরীণ পরিবেশে নেতৃত্ব যদি টাকায় বিক্রি হয়, দলের আভ্যন্তরীণ পরিবেশ যদি নীতি নৈতিকতার উপরে বেড়ে না ওঠে, দলের আভ্যন্তরীণ পরিবেশ যদি এডুকেশনের উপরে বেড়ে না ওঠে, মরালিটির উপরে বেড়ে না ওঠে, ডিসিপ্লিনের উপরে বেড়ে না ওঠে, আপনি পারবেন না। আপনি আপনার দলের ভিতরে ডিসিপ্লিন মেনটেন করতে পারলেন না, আপনি আপনার দলের ভিতরে শিক্ষাকে প্রাধান্য দিতে পারলেন না, আপনি আপনার দলের ভিতরে নারীর অধিকার নিশ্চিত করতে পারলেন না, আপনি আপনার দলের ভিতরে চাঁদাবাজ মুক্ত রাখতে পারলেন না, আপনি আপনার দলের ভিতরে ধর্ষণ মুক্ত রাখতে পারলেন না, আপনি আপনার দলের ভিতরে হাট ঘাট ঘের জবরদখল করা মুক্ত রাখতে পারলেন না, আপনি আপনার দলের ভিতরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেন না।
এই দেশ কি আপনার কাছ থেকে ন্যায় এবং ইনসাফ পাবে? আপনি যদি ক্ষমতায় যান, ওই দল যদি ক্ষমতায় যায়, তাহলে এই দেশ কি ধর্ষণ মুক্ত হবে? ওই দল যদি ক্ষমতায় যায়, দখলবাজি মুক্ত হবে না। এজন্য জাতীয়ভাবে একটি দল গণতান্ত্রিক অধিকার হিসেবে যেমন রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়ার যোগ্যতা কি, এটা দেশের মানুষ জানে না। রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন ছিল, কিন্তু আমাদের দেশে কোনো সরকারই এখানে হাত দেয়নি। যদি দলের ভিতরে ক্রমাগত চাঁদাবাজি চলতে থাকে, তাহলে সেই দলের নমিনেশন, সেই দলের রেজিস্ট্রেশন কেন রাখবেন? যদি দলের ভিতরে বিদ্রোহী প্রার্থীদের সংখ্যা বেড়ে যায়, তার মানে দলের শৃঙ্খলা নাই। বিদ্রোহী প্রার্থীর বই প্রকাশ হলে ওই দলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। কেন? আপনি তো ডিসিপ্লিন শিক্ষা দিতে পারেননি। এই দেশবাসীর কাছে আপনার ডিসিপ্লিন পরিস্ফুটিত হয়নি। যেই দলের ভিতরে, আবারও বলছি, ডিসিপ্লিন থাকতে হবে, আনুগত্য থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, এবং এই তিনটে কাজের ভিতরে দেশপ্রেম, সততা এবং আনুগত্যের কোয়ালিটি থাকতে হবে। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়, আমাদের দেশগুলো এক পরিবারের কাছে নিয়ন্ত্রিত, পরিবার কেন্দ্রিক হয়ে গেছে দলগুলো। না, আমি পরিবারতান্ত্রিক সদস্য হতে রাজি নই, কারণ আমি পুরুষ মানুষ। আমি কোনো মানুষের গোলামি করতে রাজি নই, কারণ আমি পুরুষ মানুষ। আমি আমার ধর্মীয় স্বাধীনতায় কোনো ব্যক্তিকে নেতা মানতে ততক্ষণ রাজি থাকবো যতক্ষণ আমার নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্য করে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ততক্ষণ। আমার নেতার হরহামেশা অন্যায় অশ্লীল কাজকে আমি সাপোর্ট করব, এটা হতে পারে না। আমি আমার আনুগত্যকারী নেতৃত্বকে বুক ফুলায় বলতে পারবো না, এটা হতে পারে না। আমি গর্বের সাথে, ইমানের দাবিতে বুক ফুলিয়ে বলবো, আমার দলের দায়িত্বশীল অমুক, দেখুন তার চরিত্র কি, তার এডুকেশন কি, তার ডিসিপ্লিন কি। এজন্য জাতীয় সংসদ নির্বাচনে দলের ক্রাইটেরিয়া দেখে আপনাকে 1 নম্বর ভোট দিতে হবে। এবার আসেন ব্যক্তির ক্রাইটেরিয়া কি হবে। যেই দলে টাকা দিয়ে নেতা হওয়া যায় না, নেতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না, যেই দলের আনুগত্য, ডিসিপ্লিন, লেখাপড়া, কোর্স করতে করতে নেতৃত্বের কাছে যায়, সেই দলের কাছে দেশ এবং জাতি নিরাপদ। যেমন একটা ছোট্ট প্রশ্ন রেখে আমি আমার লাইফ থেকে সরে যাব। বাংলাদেশের রাজনীতিতে কোন যোগ্যতা থাকলে দলের নেতা হয় আর কোন যোগ্যতা থাকলে কর্মী হয়, এটা এদেশের অধিকাংশ রাজনৈতিক দলের লোকেরা খবরও রাখে না। আবারও বলছি, বাংলাদেশের রাজনীতিতে কোন কাজ করলে নেতা হয় আর কোন কাজ করলে কর্মী হয়, এটা ডেফিনেশন, এক্সপ্লানেশন অধিকাংশ রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গায়েব। যিনি দল করছেন উনিও জানেন আমার দলের প্রধান টাকায় নমিনেশন বিক্রি করছে, উনার কাছে টাকা নাই, উনি পারে না, এই জন্য উনি পিছনে। এই আকাম, এই অপকর্ম জানার পরেও ওই দলের সঙ্গে আপনি সম্পৃক্ত থাকতে পারেন, আমি পারি না। কেন? কারণ আমি পুরুষ মানুষ, আমি পারি না কোন পারিবারিক তন্ত্রের কাছে নিজেকে সোপর্দ করতে। আমি পারি না রেডিমেড নেতৃত্বের কাছে নিজেকে সোপর্দ করতে, পারি না। কেমনি পারবো?
আপনি দলের প্রধান হয়েছেন কোন যোগ্যতায় বলুন তো? কি যোগ্যতা? দলের প্রধান হওয়ার তো যোগ্যতার প্রয়োজন। কি যোগ্যতা? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করতে পারবো না। কারণ লাকিলি অনেক দেশের মেইন প্রধান নেতৃত্ব পরিবারের মাধ্যমে সাব্যস্ত হয়ে যায়, যেটা ইসলাম, মানবতা, রাষ্ট্রবিজ্ঞান সাপোর্ট করে না। আপনি পৃথিবীর বড় বড় রাজনীতিবিদরা আছেন, রাষ্ট্রবিজ্ঞানীরা আছেন, পরিবারের লেজুর ধরে নেতৃত্বে এসেছেন, এরকম দুই একজনের নাম বলতে পারেন? সুতরাং দলীয় যোগ্যতা মারাত্মক, এটা মাথায় রাখতে হবে। এরপরে আসবে ব্যক্তির যোগ্যতা। ব্যক্তির যোগ্যতায় আমি প্রথম একটি দৃষ্টি আকর্ষণ করছি। দেখবেন নির্বাচনের আগে পোস্টারের নিচে লিখে রাখে যে সৌজন্যে অথবা প্রচারে এলাকাবাসী। বাবা, আপনাকে এলাকাবাসী বিভিন্ন পদে দেখতে চায়, এটা ঠিক আছে, তো পোস্টার বানানোর খরচ কে দিয়েছে, আপনি না জনগণ? মাথায় আছে তো? আপনাকে জনগণ চায়, তাহলে আপনি নিজে কোটি কোটি টাকা খরচ করে কেন এমপি হবেন? কেন? জনগণ আপনাকে চায়, তাহলে আপনার তো জনগণই আপনাকে তুলে দিবে। আপনি আপনার পকেটের কোটি 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 টাকা খরচ করছেন নির্বাচনে সফলতা অর্জন করবার জন্য। এটা কিন্তু আমরা বুঝে ফেলছি। এটা হচ্ছে ব্যবসায়িক ইনভেস্টমেন্ট। আপনি নির্বাচিত হবেন, এবার আপনার পদ এবং পদবি দিয়ে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টকে কন্ট্রোল করা হবে। কারণ 100 কোটি টাকা, 50 কোটি টাকা খরচ করছেন আপনি, টাকা তো তুলতে হবে। এলজিডি ডিপার্টমেন্টকে আপনি কন্ট্রোলে রাখবেন, কারণ আপনি টাকা খরচ করে এমপি হয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি কন্ট্রোলে রাখবেন। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়লেই হয়, 5টা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনি 50 লাখ টাকা ইনকাম করবেন, কারণ আপনি টাকা খরচ করে এমপি হয়েছে। এই তো আপনার জনগণের চাওয়া পাওয়ার বাস্তবতা, তো একে বলে। জনগণ আপনাকে চায়, আপনি কেন 50 কোটি টাকা খরচ করে এমপি হবেন? ওই জনগণ খরচ করুক। আমি আল্লাহকে সাক্ষী রেখে এই ব্যাপারে খুব স্ট্রিক্টলি বলতে পারি, বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ যদি নিজের পকেটের টাকা খরচ করা বন্ধ করে, যে না, জনগণ যদি আমাকে চায় আমি হব, চাবে না আমি হব না, এই মেথডে যদি চায়, অধিকাংশ দল আর অধিকাংশ ব্যক্তির রাজনীতি মাঠে মারা যাবে। আপনাকে জনগণ চায় 100 কোটি টাকা খরচ, আপনি করবেন কেন? আপনি এলাকার উন্নয়ন করতে চান তো করেন, সমস্যা কি? যতটুকু পারবেন ততটুকু করবেন। এমপি হওয়ার জন্য আপনাকে দলীয় নমিনেশন পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করতে হবে? ওয়াই, কেন? আত্মমর্যাদা বোধ আছে আপনার? এটা তো আত্মমর্যাদা বোধের প্রশ্ন। আপনাকে ভাবতে হবে, জনগণকে ভাবতে হবে। যাকে ভোট দিবেন, আপনার বিবেক দিয়ে তাকে দেখবেন উনি দেশের পক্ষে কিনা, উনি কোন দেশের আধিপত্যবাদের অধীন কিনা। উনি নির্বাচিত হলে ওনার আশেপাশের লোকেরা চাঁদাবাজি করবে কিনা, টেন্ডারবাজি করবে কিনা, ওনার আশেপাশের লোকেরা সরকারের টাকা চুরি করবে কিনা। এগুলো বর্তমানে দেশের আগত একদিন পরে যে নির্বাচন, এই নির্বাচনের 1 নম্বর যোগ্যতা। সুতরাং আসুন, আমি আজকের লাইভে কোনো দলের নাম নেইনি, কোনো প্রার্থীর নাম নেইনি। আমি শুধু ইমানের দায়িত্বে যে দলের
লোকদেরকে আপনি ভোট দিবেন, ওই দলের যোগ্যতা এবং প্রার্থীর যোগ্যতা। প্রার্থীর যোগ্যতায় অবশ্যই প্রার্থী টাকার বিনিময়ে ভোট কিনবে, টাকার বিনিময়ে কর্মী চালাবে, টাকার বিনিময়ে ওনার টাকার গরমে নির্বাচিত হবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। আর যিনি টাকার বিনিময়ে নির্বাচন করতে আসছেন ওনাকে পরামর্শ দিব এই সেক্টরে না এসে অন্য সেক্টরে তো যেতে পারেন। মানুষের বিবেককে কেন টাকা দিয়ে আপনি ক্রয় করবেন? আসেন, লোভ লালসার ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ দৃষ্টিতে যাদের দলীয়ভাবে, যাদের দলে আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্র্যাকটিস আছে, আভ্যন্তরীণ সন্ত্রাসের বিপক্ষে অবস্থান করার প্র্যাকটিস আছে, যাদের দল সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, যে দল চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না, যেই দল টেন্ডারবাজিকে প্রশ্রয় দেয় না, যেই ব্যক্তি নির্বাচিত হলে তার আশেপাশের লোকজন চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, দুর্নীতি করবে না, ওই দল এবং ওই প্রার্থীকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই। আশা করা যায় জুলাইয়ের স্বপ্ন ঘেরা রাষ্ট্র আমরা দেখতে পাবো। আদারওয়াইজ না, আমরা দেখতে পাবো না। আগে যা ছিল ভবিষ্যতে তাই হবে। যদি আমরা সত্যিকার অর্থে জুলাইকে বিশ্বাস করি, ৭১ দেশ স্বাধীন হয়েছে, এটাকে অবিশ্বাস এবং হৃদয়ের বাইরে বের করার কোনো সুযোগ নাই। যারা আমরা ৭১-এর পরের প্রজন্ম, ৭১-কে স্যালুট করি, শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক তদ্রূপ ২৪-এর ৫ই আগস্টকেও আমরা ওই রকম শ্রদ্ধার চোখে দেখি। যদি দুই স্বাধীনতার এক জায়গায় এনে যদি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই, তাহলে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ মুক্ত দল এবং এই ৪টা জিনিস মুক্ত প্রার্থী খুঁজে বের করতে হবে, যারা বিজয়ী হলে আশেপাশের লোকজন এই ৪টে কাজকে প্রশ্রয় দিবে না, দিবে না, দিবে না। দেশ তাদের কাছে নিরাপদ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই তাদের কাছে নিরাপদ। আল্লাহ তাআলা আজকের এই লাইভকে জনগণের বুঝবার মতন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।